দূরে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে এবং ট্রেনের লাইট দেখা যাচ্ছে, কিন্তু মেয়েটি সরছে না। সে রতনের দিকে তাকিয়ে হাত ইশারা করে ডাকছে। পৌষ মাসের হাড় কাঁপানো শীতের রাত। গোরস্থানের চারপাশে ঘন কুয়াশা। হাত দেড়েক দূরের মানুষকেও স্পষ্ট দেখা যাচ্ছে না। গোরস্থানের গেটের কাছে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে হাত গরম করছে করিম আর জব্বার আলী। রতন ভ্যানের অপেক্ষায় গেটের বাইরে পায়চারি করছে। আইসকার শীতটা যেন গায়ের চামড়া গাইটা ঢুকতাছে। কুয়াশায় তো কিছুই দেখা যায় না। লাশটা আইতে এত দেরি হইতাছে কেন? পুলিশ কইল রেল লাইনের পাশ থাইকা লাশ তুলছে। পোস্টমার্টম কইরা আনতে আনতে রাইত তো হইবই। আহারে, ছোট্ট বাচ্চা। শুনলাম ট্রেনের ধাক্কায় মরে নাই, কেউ মাইরা রেল লাইনে ফালায় রাইখা গেছে। নাউজুবিল্লাহ, মানুষের দয়া মায়া সব উইঠা গেছে। এই শীতে বাচ্চাটার লাশ না জানি কত কষ্ট পাইছে। হঠাৎ কুয়াশা চিরে দূরে একটা হেডলাইটের আলো দেখা গেল। ভ্যানের শব্দ শোনা যাচ্ছে। রতন দৌড়ে এলো। ভাইজান, ভ্যান আইসা পড়ছে, কিন্তু কিন্তু কি? ড্রাইভার কইল সারা রাস্তায় নাকি ভ্যানের পিছনে বাচ্চার কান্নার আওয়াজ পাইছে। ভয়ে সে ভ্যান রাইখা পালাইতে চাইছিল। আরে ড্রাইভাররা বেশি কথা কয়, চল লাশ নামাই। ভ্যান থেকে একটা ছোট সাদা কাফনে মোড়ানো লাশ নামানো হলো। লাশটা এতই হালকা যে রতনের মনে হলো সে কোনো ফুলের তোড়া কোলে নিয়েছে। কিন্তু লাশটা নামানোর সময় ভ্যানের নিচে একটা খট করে শব্দ হলো। এইটা কি পড়লো? করিম নিচু হয়ে ভ্যানের নিচ থেকে একটা জিনিস কুড়িয়ে নিল। সেটা একটা পুরনো ময়লা কাপড়ের পুতুল। পুতুলটার এক চোখ নেই, জামা কাপড় ছেঁড়া, কিন্তু পুতুলটাকে কেউ খুব যত্ন করে বুকে আগলে রেখেছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মনে হয় এই বাচ্চার পুতুল। মরার সময়ও এটা হাতের মুঠায় ধরা আছিল। পুলিশ হয়তো খুইলা ভ্যানে রাখছে। পুতুলটা লাশের লগে দিয়া লাভ নাই, মাটি হইয়া যাইব। এটা বাইরেই থাক। আয়, ভেতরে আয়। তারা তিনজন কুয়াশার ভেতর গোরস্থানের ভেতরের দিকে হাঁটা শুরু করলো। জব্বার আলীর হাতে হ্যারিকেন, আলোটা কুয়াশায় ঘোলাটে দেখাচ্ছে। ভাইজান, গোরস্থানের পরিবেশটা আইসকা অন্যরকম লাগতেছে। কোনো জিজি পোকার ডাক নাই, সব চুপচাপ। খালি দূরে শেয়ালের ডাক শোনা যাইতেছে। শীতের রাইতে পোকামাকড় গর্তে লুকায়। তুই চুপচাপ হাট। কবরটা তারা আগেই খুঁড়ে রেখেছিল, ছোট কবর। তারা লাশটা নামাতে গেল। রতন যেই লাশের পায়ের দিকটা ধরল, সে চমকে উঠে হাত সরিয়ে নিল। ইয়া আল্লাহ! কি হইল রতন? লাশ ফালাইয়া দিলি কেন? ভাইজান, লাশটা গরম। মনে হইতেছে বাচ্চার গায়ে এখনো জ্বর। মরা মানুষের শরীর তো বরফের মতো ঠান্ডা হওয়ার কথা। হ্যাঁ, আসলেই তো লাশের শরীরটা তো সত্যি অস্বাভাবিক রকমের গরম। আরে মনের ভুল রতন, হয়তো পোস্টমার্টম রুমের গরম ভাব এখনো কাটে নাই, অথবা জ্বর গায়েই মারা গেছিল। আল্লাহ ভালো জানে। ধর, নামাই। লাশ কবরে নামানো হলো। বাঁশ দিয়ে ঢেকে দেওয়ার আগ মুহূর্তে জব্বার আলী চমকে উঠলেন। করিম, পুতুলটা কই? আমি তো এই লুঙ্গির বাজেই রাখছিলাম, কই গেল? এই আনে তো কিচ্ছু নাই। ভাইজান, ওই দেখেন। হ্যারিকেনের আলোয় দেখা গেল লাশের বুকের ওপর সেই এক চোখ কানা পুতুলটা রাখা আছে। অথচ লাশ নামানোর সময় পুতুলটা তাদের কারোর হাতেই ছিল না। পুতুলটার একমাত্র প্লাস্টিকের চোখটা যেন জ্বলজ্বল করছে এবং সরাসরি রতনের দিকে তাকিয়ে আছে। আরে,
এই পুতুল কবলে গেল কেমনে? আমি তো এই যা আমার লুঙ্গিতে রাখছিলাম। এই আত্মা সাধারণ আত্মা না করিম। বাচ্চার আত্মা খুব জেদি হয়, সে তার খেলার সাথীরে ছাড়তে চায় না। পুতুলটা ওরে দিয়া দেও, আর সারাইও না। তারা দ্রুত মাটি চাপা দিতে শুরু করলো, কিন্তু মাটি ফেলার সময় মাটির নিচ থেকে কোনো কান্নার শব্দ এলো না, বরং খিলখিল করে বাচ্চার হাসির শব্দ ভেসে এলো। শব্দটা অনেক মিষ্টি শোনালেও এই ভয়ঙ্কর পরিবেশে রতনের রক্ত হিম হয়ে এলো। ভাইজান, হাসির শব্দ, মাটির নিচে কেউ হাসতাছে। মাটি রে রতন, জলদি মাটি দে, কাইলকা জুম আবার আইজ রাইতে শয়তান ধোকা দিতাছে। কাজ শেষ করে তারা প্রায় দৌড়ে গেটের বাইরে এলো। করিম পুতুলটার কথা ভেবে শিউরে উঠল। সে নিশ্চিত পুতুলটা সে তার লুঙ্গির ভাঁজেই রেখেছিল। সেটা কবরে গেল কিভাবে? রতন, তুই আজকা বাড়ি যা, বেশি ভয় পাইলে আয়াতুল কুরসি পড়তে পড়তে যাইবি। রতন তার ছোট্ট ঘরে শুয়ে আছে। কম্বল মুড়ি দিয়েও তার শীত কাটছে না। বাইরে কুয়াশা আরো ঘন হয়েছে। হঠাৎ তার জানালায় টোকা পড়ার শব্দ হলো। হ্যাঁ, কে? কোনো উত্তর নেই, কিন্তু আবার সেই টোকা দেওয়ার শব্দ। রতন সাহস করে এগিয়ে গিয়ে জানালাটা খুলল, কিন্তু বাইরে কাউকে দেখা গেল না। শুধু ঘন কুয়াশা কুণ্ডুলি বাকিয়ে আছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই ঘুরবে, দরজার নিচে দিয়ে ঘন সাদা কুয়াশা সাপের মতো ঘরের ভেতরে ঢুকছে। আর সেই কুয়াশার ওপর দিয়ে ছোট ছোট পায়ে কেউ হেঁটে আসছে। মাটির মেঝেতে ফুটে উঠছে তার ছোট পায়ের ছাপ। আর তার বিছানার ঠিক মাঝখানে বসে আছে সেই এক চোখখানা পুতুলটা। পুতুলটার গায়ে তাজা কবরস্থানের মাটি মাখানো। হঠাৎ ঘরের কোণ থেকে একটা শিশুর কণ্ঠ ভেসে এলো। ভাইয়া, আমার পুতুলটা কেন নিয়ে আসলি? আমার একা লাগে, আমার কাছে আয়। রতন দেখল পুতুলটা নিজে থেকেই মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো, আর পুতুলের সেই প্লাস্টিকের চোখটা দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। রতন বুঝতে পারছে না পুতুলটা এখানে কিভাবে এলো। সে তো করিমের সাথে গোরস্থানেই এটা রেখে এসেছিল। শিশুটির কণ্ঠস্বর আবার ভেসে এলো, এবার আরও কাছ থেকে, যেন কেউ তার কানের কাছে ফিসফিস করছে। ভাইয়া, আমার পুতুলটা ধর, ওরে কোলে নে, আমার শীত করে, খুব শীত করে। তুই তুই কে? আমার কাছে কি চাস? আমি আমি তোরে চিনি না। পুতুলটা হঠাৎ বিছানা থেকে গড়িয়ে মেঝের দিকে পড়ল, কিন্তু মেঝেতে পড়ার আগেই অদৃশ্য কোনো হাত যেন ওটা ধরে ফেলল। শূন্যে ভেসে থাকা পুতুলটা ধীরে ধীরে দরজার দিকে এগুতে লাগলো। রতন মন্ত্রমুগ্ধের মতো পুতুলের পিছু নিল। তার মনে হলো কেউ তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। বাইরে তখনও ঘন কুয়াশা। সেই কুয়াশার ভেতর দিয়ে পুতুলটা ভেসে ভেসে গোরস্থানের দিকে নয়, বরং রেল লাইনের দিকে যেতে লাগলো। রতন এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে তার পিছু নিল। কিছু দূর যাওয়ার পর রতন দেখল কুয়াশার মধ্যে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে ছেঁড়া ফ্রক, পায়ে জুতো নেই। মেয়েটি পুতুলটা বুকে জড়িয়ে ধরে রেল লাইনের উপর বসে আছে। এই মাইয়া, সর এখান থেকে, ট্রেন আইতেছে, কাটা পড়বি তো। দূরে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে এবং ট্রেনের লাইট দেখা যাচ্ছে, কিন্তু মেয়েটি সরছে না। সে রতনের দিকে তাকিয়ে হাত ইশারা করে ডাকছে। রতন দৌড়ে গেল মেয়েটিকে বাঁচাতে, কিন্তু যেই সে মেয়েটিকে স্পর্শ করতে যাবে, অমনি মেয়েটি ধোয়ার মতো মিলিয়ে গেল। রতন
রেল লাইনের ওপর হুমড়ি খেয়ে পড়ল। সেখানে মেয়েটি নেই, কিন্তু লাইনের স্লিপারের ফাঁকে পড়ে আছে একটা ছোট্ট ডায়েরি। ডায়েরিটা ভিজে গেছে, কিন্তু ওপরে বড় করে লেখা টুনির ডায়েরি। এইটা তুই কই পাইলি রতন? ভাইজান, কাইল রাইতে ওই মাইয়া টুনি, ও আমারে রেল লাইনের কাছে ডাইকা নিয়েছিল। ও ও এই ডায়েরিটা আমারে দিছে। ও যেন কিছু কইতে চায়। পাতাগুলা তো শিশিরে ভিজা, কিন্তু কিছু লেখা বোঝা যায়। এই যে দেখ, এইখানে কিছু লেখা আছে। আজ আব্বু নতুন পুতুল কিনে দিয়েছে। আমি এটার নাম দিয়েছি লালু। সৎ মা লালুকে দেখতে পারে না। সৎ মা? ভাইজান, আরও আগান, শেষের পাতাটা দেখেন। ডায়েরির শেষের দিকের পাতায় কাঁচা হাতের লেখাগুলো আঁকাবাঁকা হয়ে আছে। ডায়েরির শেষ পাতায় লেখা আছে, আজ মা আমাকে খুব মারছে। বলছে আব্বু বিদেশ থাইকা টাকা পাঠায় না, তাই আমাকে আর খাওয়াতে পারবে না। মা আমাকে ট্রেনের লাইনে রেখে আসতে চায়। আমি লালুকে নিয়ে পালাতে চাই, কিন্তু মা আমাকে খুঁজে পেয়েছে। তার মানে এইটা দুর্ঘটনা না? এই মাসুম বাচ্চাটারেও সৎ মা মাইরা রেল লাইনে ফালে আইখা গেছিল, যাতে সবাই ভাবে ট্রেনে কাটা পড়ছে। কিন্তু ট্রেনের ধাক্কা লাগার আগেই ও হয়তো শীতে জৈমা বা ভয়ে মইরা গেছে। আহারে, এই জন্যই ও পুতুলটা ছাড়তে চায় নাই। ওই পুতুলই ছিল ওর একমাত্র সঙ্গী। আর ও রতনের কাছে আসছে কারণ রতনেই শেষবার ওর গায়ে মায়ার হাত দিছিল। ভাইজান, এখন আমরা কি করবো? ও তো বিচার চায়। বিচার ও পাইব, আল্লাহ ছাড় দে, সাইরা দেয় না। এই ডায়েরি প্রমাণ। চল থানায় যাই, পুলিশের এই ডায়েরি দেখামো। আপনারা ঠিকই সন্দেহ করেছেন। আমরা পোস্টমর্টমের রিপোর্টেও গলা টিপে মারার আলামত পেয়েছিলাম, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিলাম না। এই ডায়েরি আর এই বাচ্চার হাতের লেখা মেলালেই কেসটা এখন আরও শক্ত হবে। আমরা এখনই ওই মহিলাকে অ্যারেস্ট করব। বাচ্চার বাবা বিদেশ থাকে, তাকেও খবর দেওয়া হয়েছে। পুলিশ সেদিনই টুনির সৎমাকে গ্রেপ্তার করে। জেরার মুখে সেই ডাইনি মহিলা স্বীকার করে যে অভাবের কারণে এবং রাগের বশে সে টুনিকে শ্বাসরোধ করে মেরে রেল লাইনে ফেলে রেখেছিল। ভেবেছিল ট্রেনের চাকায় সব প্রমাণ নষ্ট হয়ে যাবে, কিন্তু কুয়াশার কারণে ট্রেন আসতে দেরি হওয়ায় লাশটা অক্ষত ছিল। করিম, রতন আর জব্বার আলী টুনির কবরের পাশে দাঁড়িয়ে আছে। রতন বাজার থেকে একটা নতুন লাল জামা আর 1 প্যাকেট চকলেট কিনে এনেছে। টুনি, তোর বিচার হইছে রে বোন। তোর সৎ মা এখন জেলে, তোর আব্বু দেশে আসতেছে। তুই আর কষ্ট পাইস না। এই দেখ, তোর লাইগা চকলেট আনছি। রতন, পুতুলটা আমি কবরের উপর রাইখা দিছি ভাইজান, ওইটা ওর কাছেই থাক। হঠাৎ গোরস্থানের বাতাস ভারী হয়ে এলো, কিন্তু এবার আর ভয়ের অনুভূতি নেই। কবরের পাশ দিয়ে একটা দমকা হাওয়া বয়ে গেল, আর সেই হাওয়ায় ভেসে এলো ছোট্ট বাচ্চার খিলখিল হাসির শব্দ। শব্দটা ধীরে ধীরে উপরের দিকে উঠে মিলিয়ে গেল। হাসিটা শুনছস করিম? জব্বর ভাই, টুনি মুক্তি পাইছে। ও এখন আর মাটির নিচে নাই, ও আকাশে তারার লগে খেলতে গেছে। ভালো থাকিস রে বোন, লালু রেনিয়া, ভালো থাকিস। গোরস্থানে অন্ধকার নেমে আসছে, কিন্তু আজ রতনের আর ভয় করছে না। সে বুঝতে পেরেছে এই আত্মাগুলো ক্ষতি করতে আসে না, তারা শুধু তাদের না বলা কথাগুলো কাউকে শোনাতে চায়। করিম শেখ তার কাঁধে হাত রাখল। চল রতন, বাড়ি যাই। আইস যাইতে আর পুতুল তোর ঘরে যাইব না, ও এখন শান্তিতে আছে। 3 জন মানুষ ধীরে ধীরে গেট দিয়ে বেরিয়ে গেল। তাদের পেছনে টুনির কবরের উপর রাখা এক চোখকানা পুতুলটা, যেটা তাদের দিকে তাকিয়ে শেষ বিদায় জানালো।